নমস্কার। আজ আলোচনা করব একটা ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো জেনপাস ইউজি এক্সাম। তো জেনপাস ইউজি এক্সামের প্যাটার্ন কেমন হয়, কত নম্বর পেতে হয়, আমি কেমনভাবে প্রিপারেশন নিয়েছিলাম, তার সাথে কোন কোন চ্যানেল ফলো করতাম, কিভাবে টেস্ট দিতাম, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তার সাথে রয়েছে শেষ মুহূর্তে তোমরা কেমনভাবে প্রিপারেশন করবে, এক্সাম হলে ঢোকার পরে কীভাবে তোমরা কী ফলো করবে। তো সমস্ত কিছু আজ এই ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটা সবাই মন দিয়ে দেখো, আশা করছি তোমাদের কিছুটা হলেও উপকার তোমরা পাবে। তো চলো শুরু করি। প্রথমেই আসি জেনপাস ইউজি এক্সাম সম্পর্কে কিছু কথা বলার জন্য। তো জেনপাস ইউজি এক্সামটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে কন্ডাক্ট করানো হয়, প্রতি বছর হয়, এবছরও হবে। তো কিছুটা সময় লাগছে ঠিকই, কিন্তু এবছরও হবে, তোমরা চিন্তা করো না। তো এই এক্সামটা 115 নম্বরের এক্সাম হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ছাড়াও ইংলিশ আর লজিক্যাল রিজনিং এখানে থাকে। দুটো পেপারে এক্সাম হয়, পেপার 1, পেপার 2। পেপার 1টা হয় বিএসসি নার্সিং এবং অন্যান্য প্যারামেডিক্যালের এক্সামের জন্য। শুধুমাত্র বিএইচএ মানে ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া সমস্ত রকম পরীক্ষার ক্ষেত্রে জেনপাস ইউজির পার্ট 1 আর পেপার 1 যে এক্সামিনেশনটা ওটা তোমরা দিতে পারো। এবং পেপার 2 যেটা হয় সেটাই শুধুমাত্র বিএইচের জন্য হয়। তো তোমরা যারা বিএসসি নার্সিং নিয়ে পড়তে চাইছো, তোমরা শুধুমাত্র জেনপাস ইউজি পেপার 1-এর জন্য ফর্ম ফিল আপ করো, তো তাতেই তোমাদের সিলেকশন হয়ে যাবে। তো এবার আসি নাম্বার ডিভিশন নিয়ে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে সাবজেক্ট 25 নম্বরের থাকে এবং ইংলিশ আর লজিক্যাল রিজনিং 20 নম্বর করে, তাই টোটাল 115 নম্বরের পরীক্ষা হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 থাকে কোয়েশ্চেনের মধ্যে। ক্যাটাগরি 1-এ থাকে 15টা কোয়েশ্চেন, যেটা ঠিক করলে তুমি 1 নম্বর করে পাবে এবং ভুল করলে -0.25 মানে 4টে কোয়েশ্চেন যদি ভুল করো তাহলে 1 নাম্বার তোমার কাটা যাবে। এবং তারপরে চলে আসি ক্যাটাগরি 2-র ক্ষেত্রে, যেখানে 2 নাম্বার করে কোয়েশ্চেনগুলো থাকে। প্রত্যেকটা 5টা টোটাল কোয়েশ্চেন থাকে। প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি যদি অ্যাটেম্প্ট করো তাহলে 2 নাম্বারের সেই কোয়েশ্চেনগুলো হয়। এবং তুমি যদি কোয়েশ্চেনের অ্যান্সার ভুল দাও তো সেক্ষেত্রে তোমার কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং হয় না। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, এই যে 2 নম্বরের কোয়েশ্চেনগুলো থাকে, এক্ষেত্রে তুমি একটা কোয়েশ্চেনের অ্যান্সারও ঠিক হতে পারে, কোয়েশ্চেনের একটা অ্যান্সারও ঠিক হতে পারে, অথবা একের অধিক অ্যান্সারও ঠিক হতে পারে। তো ওটা ডিপেন্ড করে এই কোয়েশ্চেনগুলোর একটা কোয়েশ্চেনের অ্যান্সার ঠিক হতে পারে বা একের বেশি 2টো কি 3টে কোয়েশ্চেন, কখনো কখনো 4টে কোয়েশ্চেনের অ্যান্সারই ঠিক হয়। তো সেটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং এবার আসি লজিক্যাল রিজনিং আর ইংলিশের ক্ষেত্রে, প্রত্যেকটা কোয়েশ্চেন 1 নম্বরের 20টা টোটাল কোয়েশ্চেন থাকে এবং ভুল করলে ওই 4টে কোয়েশ্চেন ভুল করলে 1 নম্বর করে কাটা যায়। তো আশা করছি কোয়েশ্চেনের প্যাটার্নটা তোমরা বুঝতে পেরেছো। তো এবার আসি জেনপাস ইউজি এক্সামের জন্য প্রিপারেশন কেমনভাবে তোমরা নেবে। তো এই প্রিপারেশন নেওয়ার জন্য আমি দুটো চ্যানেলের নাম বলছি। সিডিএ কেরিয়ার দিশারি একাডেমি বলে এবং লেটস ইমপ্রুভ, দুটো চ্যানেল আছে যারা জেনপাস ইউজি এক্সামের জন্য ক্রমাগত পড়িয়ে যাচ্ছেন এবং প্রিপারেশন দিচ্ছেন। তো এই দুটো চ্যানেল তোমরা ইউটিউবে ফলো করতে পারো, আমিও করেছিলাম। তো এনাদের কাছ থেকে আমি অ্যাকচুয়ালি ফিজিক্স এবং ইংলিশ, লজিক্যাল রিজনিং এগুলোই প্র্যাকটিস করতাম, যেহেতু আমার ফিজিক্সটা একটু উইক ছিল। তো সেক্ষেত্রে এইগুলো ওনারা যে ভিডিওগুলো দিতেন, প্র্যাকটিসের ভিডিওগুলো, সেগুলো আমি প্রত্যেক দিন ভালো করে বসে প্র্যাকটিস করতাম। আগে ভিডিওটা পজ করে নিজে প্র্যাকটিস করতাম, তারপরে ওনাদের যে সলভিংগুলো ওগুলো দেখতাম। তো এটা আমাকে ভীষণই হেল্প করেছিল। তো তারপরে চলে আসি টেস্ট, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ। এক্সামের আগের 1 সপ্তাহ আমি শুধুই টেস্ট দিয়েছিলাম, সেই সময় কিছু করিনি, শুধু টেস্টগুলো অ্যানালাইসিস করতাম। যেখানে আমার মনে হয়েছে যে এখানে আমি আরেকটু ভালো করলেও করতে পারতাম, তো সেইগুলো জায়গাগুলোকে আমি জোর দিতাম। তো টেস্টগুলো তোমরা ওদেরই, এই যে দুটো নাম বললাম সিডিএ বা লেটস ইমপ্রুভ, এদেরই দুটো অ্যাপ আছে, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। তো সেখানে কতগুলো ফ্রি টেস্ট আছে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও ওখানে অ্যাভেলেবেল আছে। তো ওই কোয়েশ্চেনগুলো সলভ করলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন জায়গায় আছো। যেমন আমি এক্সাম যখন দিতাম, এক্সাম টাইম ধরে এক্সাম দিতাম এবং তারপরে অ্যানালাইসিস করতাম যে কোথায় ভুল হলো, কী ভুল হলো, কেন ভুল হলো, তো সেগুলো দেখতাম। তারপরে ওই রিলেটেড পড়াশুনো করতাম এবং ওখান থেকেই আমি বুঝতে পেরে গেছিলাম যে আমি কত নম্বরের মোটামুটি পেতে পারি। তো আমি যখন এক্সাম দিতাম ওই 45 থেকে 50 নম্বর এর মধ্যেই আমার মোটামুটি নাম্বারটা থাকতো।
লাস্টে যখন পরীক্ষা দিতাম, তো লাস্ট যে একদম এক্সামের 1-2 দিন আগের কথা বলছি, তখন নাম্বারটা একটু বেটার হয়ে ওই 52-54 এরম হতো। তো আমি বুঝে গেছিলাম যে আমার এই রেঞ্জের মধ্যেই আমিও নাম্বার পাবো। তো সেই মতোই আমি নাম্বার পেয়েছিলাম। তো তাই তোমাদেরকেও বলছি যে টেস্টগুলো তোমরা দেবে, ভীষণই গুরুত্বপূর্ণ, ওটা ভীষণই তোমাদের হেল্প করবে। তো তারপরে আসি আমার প্রিপারেশন নিয়ে। অ্যাকচুয়ালি এইচএসের টেস্ট পরীক্ষার আগে অবধি আমি তেমনভাবে ভালোভাবে পড়াশুনো করিনি, সত্যি বলছি। তো এইচএসের টেস্টের পর, এইচএসের আগের যে 2 মাস পেয়েছিলাম আমি হাতে, ওই সময় তখন ভীষণ ভালোভাবে পড়ি, এইচএস দেই। তারপরে শুরু হয় অ্যাকচুয়াল জার্নিটা। আমি অ্যাকচুয়ালি এইমস নার্সিংয়ের জন্য পড়তাম। তো এইচএসের পরে ওই সময়টা এইমস নার্সিংয়ে যেমন কোয়েশ্চেন প্যাটার্ন থাকে সেই অনুযায়ী ফলো করে আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করতাম, পড়তাম। তো সেই যথারীতি আমি নিটও দিয়েছিলাম। নিট দেওয়ার পরে যথারীতি ভালো নম্বর হয়নি। তো তারপরে আমি এইমস নার্সিং দিয়েছিলাম, ভালো নম্বর পেয়েও ছিলাম। কিন্তু যেহেতু জেনারেল ক্যাটাগরি, কাউন্সেলিংয়ের সময় একটু তো চাপ ছিলই, তো সেই জন্য এই সিলেকশানটা হয়নি শেষ অবধি। কিন্তু তখন আমার নার্সিংয়ের প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল। আমি ভেবেই নিয়েছিলাম যে আমি নার্সিংয়েই যাব। তো সেই মতো আমি জেনপাসের জন্য পড়া শুরু করি তখন থেকে। এইমস নার্সিং আর জেনপাসের মাঝে 1 মাসের মতো সময় ছিল। তো ওই সময়ের মধ্যেই চেষ্টা করেছিলাম যে যতটুকু নিজেকে ইমপ্রুভ করা যায়। তো সেই সময় এই দুটো চ্যানেল যে বললাম, সিডিএ বা লেটস ইমপ্রুভ, এই দুটো চ্যানেলকে পুরোটা আমি ফলো করেছিলাম। এদের যে ইংলিশ, লজিক্যাল রিজনিংয়ের যে কোয়েশ্চেন অ্যান্সার সলভিংয়ের যে ভিডিওগুলো ছিল, ওগুলো প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে মোটামুটি সপ্তাহে 2-3টে ভিডিও তো প্রত্যেকটা সাবজেক্টের দেখেই নিতাম। তো প্রত্যেকটা সাবজেক্টে ভিডিও দেখার সময় আগে পজ করে নিজে সলভিং করতাম, তারপরে ওরা কিভাবে সলভিং করাচ্ছে তো সেটা দেখতাম। তো এইভাবেই প্রিপারেশন করেছিলাম। এবং এক্সামের দিন ভীষণ রকম নার্ভাস ছিলাম, প্রচণ্ড প্রেশার ছিল মনের মধ্যে। তাও নিজেকে শান্ত করে পরীক্ষাটা দেওয়ার জন্য একটা মোটামুটি মাইন্ডসেট তো ছিলই যে আমাকে পেতে হবে, কিছু করার নেই। তো সেই মতো এক্সাম হলে ঢুকে মনকে শান্ত রেখে, পাশে অনেকেই অনেক কিছু করবে তোমার এক্সাম হলে, কেউ কথা বলতে পারে, কেউ অনেক রকমভাবে ডিস্ট্রাকশন তোমার আসবে, কিন্তু তুমি নিজে ঠিক থাকবে, নিজের মনকে শান্ত করে ওয়াশরুম যাবে, এসে বসবে নিজের সিটে, এক্সামিনার যখন ঢুকে যাবেন কোনো কারোর সঙ্গে কথা নয়, নিজের মনকে একদম শান্ত রাখবে। তুমি কিসের জন্য এক্সামটা দিতে এসছো সেটা তোমার মাথায় থাকবে, কেমনভাবে এক্সামে তুমি কোয়েশ্চেন সলভিং করবে, তো সেটাই শুধুমাত্র তোমার মাথায় থাকা উচিত। তারপরে কোয়েশ্চেন পেপার পাওয়ার পরে আমি প্রথমে যেগুলো বলবো তোমাদেরকে, যে তোমরা আগে যেগুলোতে স্ট্রং সেইগুলো আগে করে ফেলো, তাহলে তোমার অনেকটা মার্কস সেখানে তুমি পেয়ে যাচ্ছ, তাহলে তোমার কনফিডেন্সও অনেকটা বিল্ডিং হবে। তো আমি যেটা করেছিলাম, আমি প্রথমে লজিক্যাল রিজনিং আর ইংলিশটা করে নিয়েছিলাম, যাতে ওখানে বেশ ইজি থাকে অ্যাকচুয়ালি, এবং তুমি চট করেই করে ফেলতে পারো, খুব একটা বেশি সময় লাগবে না এবং নাম্বার অনেকটা সহজে পাওয়া যায়। তারপরে আসছি সাবজেক্টগুলো নিয়ে কথা বলতে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এর মধ্যে আমার স্ট্রং সাবজেক্ট ছিল কেমিস্ট্রি। তো কেমিস্ট্রিটা আমি সবার আগে করে নিয়েছিলাম। কেমিস্ট্রি করার পর আমি বায়োলজি করেছিলাম, দেন ফিজিক্সটা আমার অতটাও ভালো করে প্রিপারেশন নেওয়া ছিল না, ভীষণই উইক ছিলাম, তো ওটা আমি করিনি, ওটা শেষের জন্য রেখে দিয়েছিলাম। তো ফার্স্টে লজিক্যাল রিজনিং, তারপর ইংলিশ করে নেওয়ার পর আমি ফার্স্টে কেমিস্ট্রি করি, তারপর বায়োলজি, তারপর ফিজিক্সে আমি কী করেছিলাম, ফিজিক্সটা তো আমার যেহেতু অতটাও ভালো করে করা ছিল না, তো ওই 2 নাম্বারের যে কোয়েশ্চেনগুলো ছিল যেগুলোতে নেগেটিভ মার্কিং ছিল না, আমি আগে ওগুলো করেছিলাম। তো 5টা কোয়েশ্চেনের মধ্যে 2টো কোয়েশ্চেন আমি পেরে গেছিলাম, বাকি যে 3টে কোয়েশ্চেন ছিল আমি পারছিলাম না। তো আমি কী করেছিলাম, যেগুলো হতে পারে সেইরকম একটা দেখে 3টে কোয়েশ্চেনেরই একটা করে অ্যান্সার করে এসেছিলাম। কারণ যদি 2টো করতে যাই, যদি একটা ভুল হয়ে যায় তাহলে তো 0ই পাবো। তো তার থেকে ভালো একটাই করি, যদি ঠিক হয় কিছু তো একটা নাম্বার পাবোই। তো ওই রকম করে করেছিলাম। আর বাকির যে 20 নাম্বারের যে 15টা যে কোয়েশ্চেন ছিল, তো ওর মধ্যে আমি মোটামুটি চেষ্টা করেছিলাম যেগুলো পারার সেগুলো পেরেছিলাম, ব্যাস বাকি ওই মোটামুটি 3-4টে কোয়েশ্চেন মতো করেছিলাম, বাকি আর করিনি। তো তারপরে মোটামুটি আসলে কী বলো তো, ভীষণ টাইমের প্রেশার থাকে,
ওই 100 নম্বরের মানে 100টা কোয়েশ্চেন, 115 নম্বরের 2 নম্বরের কোয়েশ্চেনও আছে তার মধ্যে, মাত্র 90 মিনিট সময় থাকে। 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে কী করে সম্ভব অতগুলো কোয়েশ্চেন করা? তো টাইমটা ভীষণই প্রেশারের মধ্যে থাকে, অনেকটা চাপ, অনেকটা তাড়াতাড়ি করতে হয়, স্পিডে করতে হয়, বারবার দেখতে হয় যে ভুল যাতে কোয়েশ্চেনটা না হয়ে যায়। তো এটাও মাথায় রাখতে হবে। মোটামুটি মাথা ঠান্ডা রেখে যেটুকু তুমি জানো, যতটুকু জানো, যতটুকু তোমার মনে হচ্ছে যে ঠিক হবে, শুধু ওই ঠিকটাই করে আসবে। মোটামুটি একটা ওই 45-50 মতো মার্কস রাখার চেষ্টা করবে। এর থেকে বেশি হলে হওয়াটাই বেটার, কারণ কম্পিটিশন দিনকে দিন বাড়ছে। তো তোমার টার্গেটটা 60 রাখো, দিয়ে মোটামুটি ওই 55-60 মতো পেলে সিলেকশন হয়ে যাবে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রেও মোটামুটি একটু বেশি লাগবে, ওই 60 মতো হলে হয়ে যাবে, চিন্তা করো না, হয়ে যাবে, এবছরের ক্ষেত্রে বলছি। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো, প্রিপারেশন করো, তো টেস্ট দাও। আর টাইমটা মাথায় রাখবে, টেস্ট যখন দেবে তখন টাইম ম্যানেজমেন্টটা আশা করছি তোমরা পেরে যাবে যতটুকু যা করার। তো স্পিডে করবে, মাথা ঠান্ডা রেখে করবে, কোয়েশ্চেনগুলো ভালো করে পড়বে, যতটুকু জানো যেটা ঠিক মনে হবে করবে, আন্দাজে উত্তর দেওয়ার চেষ্টা করবে না। আর যেটা আমিও ফলো করেছিলাম, আমার নেগেটিভ মার্কিং ভীষণই কম হয়েছিল, যার জন্য নাম্বারটা অনেকটা ক্যারি করে গেছিলো। তো নেগেটিভ মার্কিং করার চেষ্টা করবে না, যতটুকু জানো সঠিক জানো সেটুকুই করবে। তো এটাই, বাকি টেস্ট দিতে থাকো, আশা করছি যা বললাম তাতে তোমাদের সুবিধাই হলো। বাকি যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবে, কমেন্ট সেকশানে তোমরা লিখতেই পারো। তো আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও নিয়ে পরবর্তীকালে আবার আসবো। তো ধন্যবাদ।